এদেশ ওদেশ সেদেশ নজর তো রাখছেই, আর বাংলাদেশের গ্রাউন্ড জিরো ক্রমশ হয়ে উঠছে উত্তপ্ত। জিরো আওয়ারে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিক বসু। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর হাতে বাংলাদেশের তদারকি সরকার। মোহাম্মদ ইউনুস কি জঙ্গিদের জালে? গোয়েন্দা রিপোর্ট নয়, বিস্ফোরক অভিযোগ শেখ হাসিনার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্সক্লুসিভ প্রতিক্রিয়া সিএনএর হাতে। সেন্ট মার্টিন দ্বীপে জারি নিষেধাজ্ঞা। বাংলাদেশে চট্টগ্রাম সেন্ট মার্টিন জুড়ে আইএসআই এর বারবারন্ত কতটা বিপদে বাংলা তথা ভারত? উঠছে প্রশ্ন। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর হাতে বাংলাদেশের তদারকি সরকার। মোহাম্মদ ইউনুস কি জঙ্গি জালে? গোয়েন্দা রিপোর্ট নয়, বিস্ফোরক অভিযোগ শেখ হাসিনার। শেখ হাসিনার এক্সক্লুসিভ প্রতিক্রিয়া সিএনএর হাতে। সেন্ট মার্টিন দ্বীপে জারি নিষেধাজ্ঞা। চট্টগ্রাম সেন্ট মার্টিন জুড়ে আইএসআই এর বারবারন্ত কতটা বিপদে বাংলা তথা ভারত? নজর থাকছে আমাদের। পাঁচই অগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতন, গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু বারবার একের পর এক ঘটনায় হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা প্রশাসন ছারখার। সব মিলিয়ে কথা বলবো এই মুহূর্তে। অপর স্টুডিও থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, জিরো আওয়ারে আমরা এটাই বোঝার চেষ্টা করছি যে বাংলাদেশের পরিস্থিতি একের পর এক ঘটনা এবার সরাসরি জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার। কি কি প্রেক্ষাপট এখনো পর্যন্ত সর্বশেষ উঠে আসছে সত্যজিৎ? একদমই যে তথ্য তুমি জানাচ্ছিলে, দেখো একটা বিষয় তো সত্যি বা অস্বীকার করার জায়গা নেই যে যখন এসিসি মার্কিন যে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার রিপোর্টে ভারতীয় ব্যবসায়ীর তার যে বিভিন্ন অভিযোগ উঠে আসছে, তাকে ঘিরে ভারতীয় শেয়ার বাজারের আশঙ্কার বেগ তৈরি হয়েছে এবং ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, ঠিক তেমনিভাবে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র, সেই রাষ্ট্রের মাটিকে ব্যবহার করছে জঙ্গিরা সরাসরি। জঙ্গিদের ঘাঁটি একে একে তৈরি হচ্ছে। বাংলার একেবারে পার্শ্ববর্তী দেশ, পার্শ্ববর্তী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, এবং সেখানকার জমি ব্যবহার করছে সরাসরি জঙ্গিরা। এটা ভারতবর্ষের তথা বাংলার নিরাপত্তার জন্য ভীষণ একটা আশঙ্কার বিষয়, আতঙ্কেরও বিষয়। এবং অতীতেও আমরা সেই ছবি বারে বারে দেখেছি, রক্তাক্ত হতে দেখেছি, বাংলার মাটিতেও দেখেছি। এবং নির্দিষ্টভাবে যে অভিযোগ, যে এক্সক্লুসিভ সাক্ষাৎকার সিএনএর হাতে এসছে, 5ই আগস্ট সেদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, তারপর থেকেই তিনি ভারতে রয়েছেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। কোনো গোয়েন্দা রিপোর্ট অভিক নয়, একেবারে সরাসরি শেখ হাসিনা তিনি বলছেন যে কিভাবে বাংলাদেশের বিভিন্ন জেল থেকে একে গোপনে জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে। হোলি আর্টিজেন, তোমার মনে আছে 2019 সালের ঘটনা, একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল বিদেশি পর্যটকদের, বিদেশি ভিজিটার্সদের। সেই ঘটনার যে মূল অভিযুক্ত সহ বাকিরা ইতিমধ্যে নাকি ছেড়ে দেওয়া হয়েছে কাদেরকে? যারা জামাত সহ বিভিন্ন নিষিদ্ধ গোষ্ঠীর লোকজন, তাদের একে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং মোহাম্মদ ইউনুস, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তার যিনি উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সেখওয়াত হোসেন, এই সেখওয়াত হোসেন যে প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল, তিনি প্রশ্ন তুলেছিলেন যে এভাবে জঙ্গিদের ছেড়ে দিলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে, বাংলাদেশের সাধারণ মানুষের জীবন বিপন্ন হবে, পাশাপাশি ভারতবর্ষের মাটিতে রক্ত ঝরতে পারবে। রাতারাতি সেই যে তার যে ব্রিগেডিয়ার প্রাক্তন উপদেষ্টা, তাকে সরিয়ে দিয়ে সেখানে জাহাঙ্গীর আলম বলে একজনকে নিয়ে আসা হয়েছে, যিনি এই বিভিন্ন কট্টরবাদী সংগঠনের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। এবং তোমাকে বলবো, শুধু তাই নয়, মোহাম্মদ ইউনুস যেটা বলছেন, অর্থাৎ তার সমস্ত কথা, তিনি তো পুতুল সরকার চালাচ্ছেন বলে অভিযোগ উঠছে। যে বিষয়টা উঠে আসছে যে এই যে নির্দিষ্টভাবে মাহফুজ আলম যে হিজবুত তাহরির মূল মাথা, যে এতদিন জেলের ভেতরে ছিল, যে কাতারে গিয়ে 5ই আগস্টের আগে পুরো প্ল্যানিংটা করে দেশে ফিরে আসে, সেই মাহফুজ আলমের বুদ্ধিতে এবং তার যে বিস্তার করা জঙ্গি জালে এই মুহূর্তে ইউনুস সরকার আবদ্ধ। সে যেভাবে বলছেন, বা এই জঙ্গি শিবির বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যেভাবে চালাতে চাইছে, ঠিক সেভাবেই এই সরকার চলছে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে গতকালই নির্দিষ্টভাবে যে ছবি এসছে, সেন্ট মার্টিন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কার্যত। কারণ সেখানে গেলে যে স্পেশাল পর্যটক, স্পেশাল যে পারমিশন লাগবে সেটাকে নিতে হবে, এবং প্রত্যেকটা ইঞ্চিতে সরকারকে জানিয়ে সেটা অ্যাপস থেকে ডাউনলোড করতে হবে। কার্যত কোনো জায়গা
জায়গায় বাংলাদেশের কোনো ট্যুরিজম যে সাইট সেখানে অ্যাপসের কোনো অস্তিত্ব নেই, ফলে সেন্ট মার্টিনের সেখানে বাংলাদেশি পর্যটকদের যাওয়া আজকের দিনে কার্যত অসম্ভব। কেন? তাহলে কি চট্টগ্রাম থেকে যে আইএসআইয়ের যে মডিউলগুলো সেন্ট মার্টিনে ছড়িয়ে পড়ছে, ঠিক এগুলো আমরা পরে আলোচনায় বিস্তারিতভাবে বলছি। ঠিক কি বলেছেন ইউনূসের বিরুদ্ধে জঙ্গি যোগ এবং ঠিক কিভাবে জঙ্গিরা মোহাম্মদ ইউনূস সরকারকে চালাচ্ছে সেই বিষয়ে শেখ হাসিনা তিনি কি বলেছেন, তার যে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া যেটা সিএনএর হাতে রয়েছে আমরা দর্শকদের জন্য শোনাবো। আবিক, আমরা তো মানুষ হত্যা করি নাই, আমাদের কাছে হত্যাকারী বানাই। আমি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম, এনকোয়ারি কমিটি। সরকার যদি হত্যাকাণ্ড করে তাহলে কি সে জুডিশিয়াল কমিটি করে? 6 গেল, আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। তো আরো মানুষ মারা গেল, আমি 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি এনকোয়ারি করা শুরু করলো, এমনকি রংপুরও ভিজিট করলো, সব জায়গায় গেল। সেই এনকোয়ারি কিন্তু ইউনূস বন্ধ করে দিল। 15 জুলাই থেকে আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ যা কিছু হয়েছে সব তারা মাফ করে দিয়ে দায় মুক্তি দিল। কারণ ইউনূসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, জঙ্গিদেরকে নিয়ে চলা, এটাই তো। এবং সে তো নিজে স্বীকার করলো যেটা কোনো গণঅভ্যুত্থান না, কিছু না, এটা হলো তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা একটা আন্দোলন। তার মাস্টার মাইন্ড সে করছে, সেই প্ল্যান করে এই ঘটনাগুলি ঘটাইছে। প্রকৃতপক্ষে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এই ইউনূস এদেরকে নিয়ে করছে। সাধারণ ছাত্রছাত্রী যারা, আমার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচারে এরা বিভ্রান্ত হয়ে সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যুক্ত হয়েছিল। তো হত্যাকাণ্ড হচ্ছে, অগ্নিসংযোগ, সবকিছু ইউনূসের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি হয়েছে, এত পুলিশ মারা গেছে। নির্দিষ্ট যে ছবিটা অবিক উঠে আসছে তাতে একটা বিষয় পরিষ্কার, যে সে দেশে যে অভিযোগ, কোনো ভারতীয় মিডিয়া হিসেবে নয়, সে যে অভিযোগ বারে বারে উঠে এসছে যে মোহাম্মদ ইউনূস তিনি মুখে যাই বলুন, আলটিমেটলি দেশটি পরিচালিত হচ্ছে জঙ্গিদের দ্বারা। এবং আমি এখান থেকে বোঝার চেষ্টা করছি যে 5ই অগস্ট দেশ ছেড়েছেন হাসিনা, কিন্তু আজও হাসিনার এই বিস্ফোরক বক্তব্য রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একটু অতীতে যদি ফিরে যাই, 10ই নভেম্বর বাংলাদেশে শহীদ দিবস পালনের কথা, তার কারণ 1987 সালে আওয়ামী লীগ কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে তারপর প্রতি বছর শহীদ দিবস পালন করা হয়। এবং সেই বার্তা যখন আওয়ামী লীগের কর্মীদের শেখ হাসিনা এই দিল্লিতে বসে দিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পের এমনকি ছবি নিয়ে পথে নামার কথা বলেছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই জঙ্গিদের নিয়ন্ত্রণে ইউনূসের অন্তর্বর্তী সরকার এই বক্তব্য, বিস্ফোরক স্টেটমেন্ট হাসিনার। আমি এটা বোঝার চেষ্টা করছি যে 5ই অগস্টের পর যখন অন্তর্বর্তী সরকার গঠন হলো, তখন জামাত, মৌলবাদী সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা, এমনকি খালেদা জিয়ার বিএনপি যারা সমর্থন জানালো এই অন্তর্বর্তী সরকারকে, আজ জঙ্গিদের নিয়ন্ত্রণে ধীরে ধীরে এই অন্তর্বর্তী সরকার চলে আসার পর তাদের অবস্থান কি? না দেখো, যে কারণে বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব বাড়ছে এবং বিএনপি চাইছে নির্বাচনে যেতে, এবং তখন মোহাম্মদ ইউনূস কি বলছেন যে নির্বাচন এখন বহুত দূর কি বাত, কারণ শুধুমাত্র রেলপথ পাতার কাজ শুরু হয়েছে, এখন 3-4 বছর নাকি অন্তর্বর্তী সরকার চলবে। অন্তর্বর্তী সরকারের আড়ালে, অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে অভিযোগ তার সম্পর্কে উঠছে, তিনি যাদের হাতে তামাক খেয়ে বসে আছেন তাদের বদান্যতায় তিনি ধীরে ধীরে জঙ্গি শিবিরগুলোকে বাড়াবেন এবং ধীরে ধীরে আইএসআইয়ের প্রভাব বাড়বে। তোমাকে এক এক করে বলি, শেখ হাসিনা তিনি যে চাঞ্চল্যকর বক্তব্য রেখেছেন, তার প্রতিক্রিয়া, তার ফোন সাক্ষাৎকারে সেখানে যে বিষয়টা বলছেন খুব গুরুত্বপূর্ণ, যে 7.62 ক্যালিবারের যে বুলেট তা বাংলাদেশ আর্মি ব্যবহার করে না, তা বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না। তুমি দেখবে, খোঁজ নিয়ে দেখবে যারা সমস্ত বিষয়ে খবর রাখেন বিশেষজ্ঞরা, এই 7.62 ক্যালিবারের যে বুলেট ম্যাগাজিন, এটা মূলত ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো ব্যবহার করে, অর্থাৎ পশ্চিমী বিশ্ব। তাহলে বাংলাদেশের আন্দোলনে যে সমস্ত পুলিশ কর্মীদের উপর গুলি চালানো হয়েছিল বা সাধারণ মানুষের গুলি করে খুন করা হয়েছিল বলে অভিযোগ, তাদের শরীর থেকে 7.62 বুলেট বার করা হয়েছিল। সেগুলো কোথা থেকে এসেছিল? সেগুলো আনার সঙ্গে বিদেশি যোগ পাওয়া যাচ্ছে। এবং তুমি দেখবে, তোমাকে বলে রাখবো যে চট্টগ্রাম তো শুধু এই প্রথম নয়, চট্টগ্রামে 2004 সালে যে অস্ত্র নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, যাতে লুৎফর বাবর সহ আব্দুর রহিম, সেদেশের প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল, প্রত্যেককে অ্যারেস্ট করা হয়েছিল।
এবং একে একে বর্তমানে মানে অন্যতম সন্ত্রাসের মুখ এই লুৎফুজ্জামান বাবর সহ বাকিদের খালাস করা হচ্ছে, জেল থেকে বার করে দেওয়া হচ্ছে। কেন? কারণ যে ইন্টেলিজেন্স রিপোর্ট আসছে, গোয়েন্দা রিপোর্ট, সেই রিপোর্টে অভিক পরিষ্কার বলা হচ্ছে যে চট্টগ্রাম জুড়ে একেবারে নারকীয় ঘটনা ঘটছে এবং সেখানে দুটো বিষয়, দাওয়াতে তাবলিগ এবং উপজাতি আদর্শ সংঘ বাংলাদেশ, এই দুটি নাম গোয়েন্দা রিপোর্টে এসছে। আবারও বলছি, দাওয়াতে তাবলিগ এবং উপজাতি আদর্শ সংঘ বাংলাদেশ, এই দুটি নামের পেছনে রয়েছে আইএসআইয়ের এজেন্টরা। এবং চট্টগ্রামের 3টি অংশে নির্দিষ্টভাবে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এবং এই সংলগ্ন অংশে এরা এখন পুরো দমে কাজ করছে, ফুল ফ্লেজড যে আইএসআই নেটওয়ার্ক সাজানো হচ্ছে। এবং যেহেতু বাইডেন প্রশাসন তারা সেন্ট মার্টিনের জন্য ডোনাল্ড লুকে পাঠিয়েছিলেন, কিন্তু বর্তমান যে তথ্য সামনে আসছে, ট্রাম্প প্রশাসন সেভাবে সেন্ট মার্টিন নিয়ে অতটা ইন্টারেস্টেড নয় বলেই একেবারে বিভিন্ন তথ্য একেবারে আসছে। সত্যি। এবং একই সঙ্গে এটা বোঝার চেষ্টা করব, ইউনুসের একটা প্রতিক্রিয়া, সেটাও আমাদের হাতে এসছে, শোনাবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন সরাসরি। সত্যজিৎ, তোমার প্রশ্ন। রাজাগোপালবাবু, যে গুরুত্বপূর্ণ বিষয় কোনো গোয়েন্দা রিপোর্ট নয়, দেশ ছাড়ার পর শেখ হাসিনা এই প্রথম একটা সাক্ষাৎকারে বললেন, এক্সক্লুসিভ ইন্টারভিউতে বললেন যে মোহাম্মদ ইউনুস তিনি জঙ্গিদের হাতের পুতুল, তিনি একে একে জেল থেকে বিভিন্ন হোলি আর্টিজান সহ বিভিন্ন জঙ্গিদের ছেড়ে দিচ্ছেন এবং তাদেরকে নিয়ে তিনি বাংলাদেশের মাটিকে সাজাতে চাইছেন। একই সঙ্গে রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি তারা এক্স স্যান্ডেলে রিসেন্টলি জানিয়েছে যে বাংলাদেশ হলো তালিবানের নতুন সংস্করণ। ঠিক কতটা শেখ হাসিনার এই বক্তব্য জাস্টিফাইড এবং সত্যি কি ইউনুস জঙ্গিদের হাতের পুতুলে পরিণত হচ্ছেন ক্রমশ, বা আইএসআই নিয়ন্ত্রিত হচ্ছেন? হ্যাঁ, দেখুন, মানে যেটাকে ছাত্র আন্দোলন বলা হচ্ছে, সাধারণত ছাত্র আন্দোলন ছাত্রদের দ্বারা সংগঠিত হলে টোকেন আন্দোলন হিসেবেই থাকে, কয়েকদিন সেটা করা যায়। সেটা এত বিধ্বংসী দীর্ঘদিন করা যায় না, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাইরে থেকে প্রচুর টাকা এসছে, প্রচুর ছাত্র ছাড়া যারা অন্য জন আছে, গুন্ডা প্রকৃতির মানুষ, তাদেরকে পকেট পথে নামানো হয়েছে এবং অস্ত্রশস্ত্র, বন্দুক ইত্যাদি একেবারে ঢালাওভাবে তাদের কাছে পাঠানো হয়েছে। এটা কোনো সন্দেহ নেই যে ছাত্র আন্দোলনের পেছনে জঙ্গিদের বিরাটভাবে হাত। আপনি অস্ত্রের কথা বলছেন, রাজাগোপাল একটু আপনাকে থামালাম যে অস্ত্রের কথা বলছেন। শেখ হাসিনা তার প্রতিক্রিয়ায় বলেছেন যে 7.62 ক্যালিবারের যে বুলেট বা ম্যাগাজিন, যেটা ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো মূলত ব্যবহারে অভ্যস্ত, যা বাংলাদেশ আর্মি ব্যবহারই করতো না, পুলিশ তো করেই না, সেই বুলেট নাকি বিদ্ধ করা হয়েছে এই আন্দোলনে বিভিন্ন সাধারণ মানুষ, পুলিশ কর্মীদের। তাহলে বিপুল পরিমাণ অস্ত্র এবং গুলি বাইরে থেকে এসেছে যেমন শেখ হাসিনা বলছেন, এবং যেমনটা আপনি বলছিলেন, কতটা সেটা গুরুতর বিষয় বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে? হ্যাঁ, বোঝা যাচ্ছে যে অস্ত্র, দেখুন, মানে সেখানকার তৈরি অস্ত্র ছাড়া বাইরে থেকে অস্ত্র, আপনারা বলছেন ন্যাটো এবং শেখ হাসিনার যে কথোপকথন এসেছে সেটা কি অথরাইজ কনভারসেশন কিনা জানি না। যাই হোক, যাই ঘটুক না কেন, বলাটা তো আর শেখ হাসিনারই লাগছে। এখন উনি যা বলেছেন তাতে তো পরিষ্কার বাইরে থেকে অস্ত্র আসছে, এবং এটাও সত্যি কথা, দেশীয় অস্ত্র মানে যা কলকাতা কসবায় যা ঘটলো, চালাতে গিয়ে চললো না। এরা হলে তো বুঝেছে, যেভাবে আন্দোলনটা বাংলাদেশে ঘটেছে নিখুঁতভাবে হয়েছে, বহু মানুষকে নিখুঁতভাবে মেরে ফেলা হয়েছে, বিদেশি বন্দুক টন্দুক নিঃসন্দেহে। এখন প্রশ্ন হচ্ছে কে কবে এনেছে? শেখ হাসিনার সময় যদি নিয়ে আসে সেটা শেখ হাসিনার ব্যর্থতা, এবং হাসিনাকে যদি দেখা যায় স্মাগল করে কোনোভাবে নিয়ে এসছে, কিভাবে এসছে, চীন সাহায্য করেছে না আমেরিকা সাহায্য করেছে, অনেক প্রশ্ন কিন্তু থেকে যায়। যাই হোক, এটা পরিষ্কার যে বিদেশি শক্তি নানানভাবে বাংলাদেশে ঢুকে পড়ে অস্থিরতা নিয়ে এসেছে, একেবারে পরিষ্কার। ন্যাটো যখন বলছে তখন আমেরিকা হাত নিঃসন্দেহে সেখানে রয়েছে, এবং আমেরিকা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা দেখলাম যে মোহাম্মদ ইউনুস আমেরিকায় গেলেন, মোহাম্মদ ইউনুস যখন গ্রামীণ ব্যাংক আমেরিকার তরফ থেকে ক্লিন্টন ফাউন্ডেশনকে প্রচুর টাকা দিয়েছেন, সেগুলো আমরা সবাই জানি, এবং তখনই আমাদের ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে প্রশ্ন করেছিল এই ভদ্রলোকটি কে। যাই হোক, এখন দেখা গেছে আমরা জিতেও তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের পক্ষ থেকে বা ডেমোক্র্যাটদের পক্ষ থেকে সম্বর্ধনা নিয়েছেন, এটা পরিষ্কার। অর্থাৎ ডেমোক্র্যাট পার্টির একটা অংশ, যে আমেরিকান ডিপ স্টেটের যারা রিপ্রেজেন্ট করছে, তারা নিঃসন্দেহে প্রচুর টাকা ঢেলেছে। যে গভর্নমেন্ট এই গত জানুয়ারিতে নির্বাচিত হয়ে এলো, তাকে ফেলে দেওয়ার এত তাগিদটা বোঝা গেছে। রাজাগোপাল, আরো একটি বিষয় আসবো, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষের কাছে সেন্ট মার্টিন যে সুন্দর দ্বীপটি,
কার্যত নিষিদ্ধ হতে চলেছে। বিডি অর্থাৎ বাংলাদেশ ট্যুরিজম ডিপার্টমেন্টের অ্যাপস থেকে ডাউনলোড করে সেখানকার নির্দিষ্ট ট্রাভেল পাস নিতে হবে। সেখানে অ্যাপস এখনও পর্যন্ত অমিল পাওয়া যাচ্ছে না। টেকনাফ থেকে সরকারের বলে দেওয়া জাহাজে উঠতে হবে এবং সরকারের বলে দেওয়া জায়গায় নামতে হবে এবং রাত্রিবাস করা যাবে না। অর্থাৎ কার্যত বাংলাদেশে এই দ্বীপটি নিষিদ্ধ হতে চলেছে। বাইডেন প্রশাসন চেয়েছিল সেন্ট মার্টিন, বর্তমান ট্রাম্প প্রশাসন কতটা ইন্টারেস্টেড তা নিয়ে প্রশ্ন আছে। অন্যদিকে চট্টগ্রাম কক্সবাজার জুড়ে আইএসআইয়ের ঘাঁটি বাড়ছে। দাওয়াতে তাবলিগের নামে সেখানে জঙ্গি শিবির ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং পাকিস্তানের দীর্ঘদিনের একটা অভিলিপ্সা বা একটা অভিলাষা হচ্ছে যে তারা নির্দিষ্টভাবে ভারতের বঙ্গোপসাগরের উপকূলে পূর্ব দিকে ঘাঁটি ঘাড়বে। তাহলে এই যে মাহফুজ আলম নিয়ন্ত্রিত জঙ্গি নিয়ন্ত্রণ, যেমনটা শেখ হাসিনা অভিযোগ করছেন ইউনিস সরকার, তারা কি ঘুর পথে এই সেন্ট মার্টিন আইএসআই বা পাক নৌবাহিনীর জন্য গোপনে খুলে দিচ্ছে, যা কার্যত ভারতের কাছে থ্রেটে পরিণত হতে পারে? সেই সম্ভাবনা কি আছে? এখানে সত্যজিৎ, এই উত্তর নিয়েই ফিরবো। রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল চক্রবর্তী, যে পরিবর্তে সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, এমনকি মোহাম্মদ ইউনুসের একটা প্রতিক্রিয়া আমাদের হাতে আছে। জিরো আওয়ারে যে বিষয় বোঝার চেষ্টা করছি, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর হাতে ক্রমশ বাংলাদেশের তদারকি সরকার নিয়ন্ত্রিত হচ্ছে, বোঝার চেষ্টা করছি। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন এবং একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল চক্রবর্তী রয়েছেন। সরাসরি চলে যাব সত্যজিৎ, যে প্রশ্ন তুমি রেখেছিলে রাজাগোপাল বাবুর কাছে। রাজাগোপাল বাবু, একদম আমি আরেকবার প্রশ্নটা করছি, খুব সংক্ষেপে প্রশ্নটা, যে নির্দিষ্টভাবে বাইডেন প্রশাসনের যে অভিলিপ্সা ছিল যে সেন্ট মার্টিন, ট্রাম্প এখনও এমন কিছু বলেননি, কিন্তু সেন্ট মার্টিন কার্যত নিষিদ্ধ করা হচ্ছে যেভাবে তারা প্রক্রিয়া চালিয়েছেন এবং চলছে। এবং পাশাপাশি কক্সবাজার জুড়ে, চট্টগ্রাম জুড়ে দাওয়াতে তাবলিগ এবং অসংখ্য সিস্টার কনসার্নের নামে সেখানে আইএসআই যে বিভিন্ন শিবির তৈরি করা হয়েছে বলে গোয়েন্দা রিপোর্ট বলছে। তাহলে ঘুরপথ থেকে আইএসআইকে সুবিধা করে দিতে বা পাক নৌবাহিনীকে গোপনে ঘাঁটি করে দেওয়ার চেষ্টা করছে এই জঙ্গি পরিচালিত, যেমন অভিযোগ আসছে, মোহাম্মদ ইউনুসের সরকার। সেটা কি বাস্তবিক বা তার বাস্তবতা কতদূর পর্যন্ত হতে পারে? দেখুন, আমার যে ইমিডিয়েট রিয়াকশন সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে চট্টগ্রাম হিল ট্র্যাকে সেখানকার যারা উপজাতিরা তারা সংঘবদ্ধ হচ্ছে, সংখ্যালঘু উপজাতিরা, এবং চট্টগ্রামও আমরা দেখেছি যে ব্যাপকভাবে সংখ্যালঘুদের একটা সমাবেশ ঘটেছে। এবং এটাও বাজারে খবর ছড়িয়েছে যে ভারতের একটা ইন্টারেস্ট আছে চট্টগ্রাম হিল ট্র্যাককে নিয়ে, সেখানকার বিভিন্ন মিডিয়াতে আলোচনা দেখা গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ওরা হয়তো সেন্ট মার্টিনটাকে ব্যবহার করতে চাইছে এমনভাবে যাতে করে ভারতে যদি কোনো আক্রমণ ঘটে, ভারতে আক্রমণ করবে না সেটা আমরা জানি, কিন্তু ওরা ভাবতেও পারে, কারণ ওদের সেই ধরনের প্রতিষেধক ওরা নিশ্চয়ই নিতে চাইবে। এবং সেখানে ওরা হয়তো নিজেদের জঙ্গি দিয়েও সেই এলাকা দিয়ে তারা ভাবতে পারে সেখানকার যে হিন্দুদের ঐক্য তৈরি হচ্ছে সেগুলোকে কি করে আটকানো যায়। এটা কিন্তু একটা সম্ভব। তবে একটা বড় কোনো ঘাঁটি, দেখুন, একটা আলাদা বিচ্ছিন্ন দ্বীপে যদি ওরা জঙ্গি ঘাঁটি করে দেয়, সেটা ওদের মূর্খমিতার পরিচয়। যে কোনো মুহূর্তে ইন্টারন্যাশনাল টার্গেট, ভারত যদি টার্গেট করে, কয়েক সেকেন্ডে ওই জঙ্গি জায়গাটা ভেঙে যাবে। আমার মনে হয় না সেটাই হচ্ছে লক্ষ্য হতে পারে। কিন্তু এই মুহূর্তে ওদের লক্ষ্য হচ্ছে যে কি করে সেখানে যে চট্টগ্রাম হিলটাকের যে একটা মানে তাদের যে স্বায়ত্তশাসন পাওয়ার চেষ্টা বা স্বাধীন হবার যে চেষ্টা বা ভারতের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা, সেইটাকে কি করে দমন করা যায়, সেইটাকে দমন করার জন্য জঙ্গি প্লাস মিলিটারি যেভাবে হোক সেখানে একটা ঘাঁটি করে সেখানকার মানুষকে ভয় পাইয়ে দেওয়া। একটা বিষয়ে আসবো, তার আগে একটা বিষয় বলে রাখি যে মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি অনেক বড় বড় কথা বলেছিলেন, সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, কিন্তু যে ছবি গতকাল আসছে যে ইসকনের তরফে চিন্ময় প্রভু তারা গেছিলেন একটি শহরে এবং কার্যত ঘাড় ধাক্কা দিয়ে হোটেল থেকে বার করে দেওয়া হয়, অত্যন্ত কুৎসিত ব্যবহার করা হয়, যে অভিযোগ সেখানকার সংখ্যালঘুরা করছেন। এখান থেকে তার মানে ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যেভাবে আক্রান্ত, নিপীড়নের শিকার হচ্ছেন, তা যে লাগাতার চলছে, তার নজির আরও একটা সত্যজিৎ। একদমই। চিন্ময় প্রভুটি কি বলেছেন কালকে সংবাদ মাধ্যমের সামনে, সেটা দেখানোর চেষ্টা করবো দর্শকদের। খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে। আমরা ভোরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছে, আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি, আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে। আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি, হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা বোঝার জন্য তো আর কোনো ক্লাস বা কোনো প্রুফ দরকার হয় না।
যেই সন্তরা আত্মোৎসর্গিত জীবন যাপন করছেন, এই যে রবিশরণ মহারাজ মেজর জিয়া যেই সেক্টরের দায়িত্বে ছিলেন, সে সেক্টরের অধীনে উনি মুক্তিযুদ্ধ করেছেন। তো যেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ আত্মোৎসর্গ করেছেন, এবং বর্তমান যে অভ্যুত্থান হয়েছে এখানেও হাজার হাজার আত্মোৎসর্গ করেছে। তো হাজার হাজার আত্মোৎসর্গকে আমি স্বীকৃতি দেব, সম্মান দেব, মর্যাদা দেব, তাদের অবদানকে স্মরণ রাখবো। তাই বলে কি 30 লক্ষ শহীদের আত্মত্যাগকে ভুলে যাব? যেই সন্তরা নিজের পারিবারিক জীবনগণ্ডি বাইরে এসে, একমাত্র সনাতন ধর্মের সন্তরা কোন ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করেন। নির্দিষ্টভাবে অভিক যে ছবিটা উঠে আসছে, যে গুড গভর্নেন্সের কথা মোহাম্মদ ইউনূস বারে বারে বলেছেন, যে তিনি অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন, মুখে বললেও কার্যক্ষেত্রে তার মিল নেই, যে কথা চিন্ময় প্রভু সহ বাকিরা বলছেন, অভিযোগ তুলছেন, এবং তার জঙ্গিদের নিধনের কথা, অর্থাৎ তিনি নিয়ন্ত্রণ করবেন, সেটাও একটা শুধুমাত্র বুলি অবধি রয়ে গেছে। এক্ষেত্রে আমি রাজাগুরুর একটু সংক্ষেপে আসবো, যে এই যে যা বলছেন মোহাম্মদ ইউনূস এবং কার্যক্ষেত্রে যা ঘটছে, এত ফারাক কেন? হ্যাঁ, দেখুন, চিন্ময় প্রভু খুবই জনপ্রিয়তা লাভ করেছেন এই সময়ে। ওনার সাহস দেখে মানুষদের কাছে গেছেন, এবং উনি কোনো ধর্মের বিরোধী কথা বলছেন না। এটা একটা মারাত্মক কথা। উনি যে কোনো মানুষকে, একটা ধর্মের মানুষকে জায়গা থেকে আমরা জানি যে ঘৃণাটাই ব্যবহার করা হয়, সেটা কিন্তু একেবারে উনি করেন। তারপর মুহূর্তে উনি ভীষণভাবে জনপ্রিয় একজন মানুষ, এবং তার জনপ্রিয়তা যদি রংপুরে বোধহয় হোটেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সে ভয় পাচ্ছে, শাসক ভয় পাচ্ছে যে এই মানুষটা বুঝি অন্য কোনো শহরে গিয়ে হাজির হয়। সেখানকার যারা সংখ্যালঘু আছেন, 7.95 মতন হলেও ব্যাপারটা তো 1,30,00,000 মানুষের যে বিরাট শক্তি আছে। সারা ইসরায়েলের জিউ পপুলেশন 70 লক্ষ, তারা সারা দুনিয়াকে কাঁপিয়ে দিল। 1,30,00,000 মানুষকে যদি চিন্ময় প্রভুরা যদি একসঙ্গে জড়ো করতে পারেন, তাদেরকে নানানভাবে উদ্বুদ্ধ করতে পারেন, তো একটা বিরাট ব্যাপার ঘটতে পারে। সুতরাং সেটা বাংলাদেশের যারা শাসনে আছে তারা বুঝতে পারছে, রীতিমতো ভয় পাচ্ছে। উনি মুক্তিযোদ্ধা, উনি ধর্ম ছাড়াও রাজনীতিটাও খুব ভালো বুঝতে পারেন, কেন স্বাভাবিক। তো উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, মিস্টার জিয়াউর রহমানের সঙ্গে কাজ করেছেন, এমন একজন মানুষের কথা উনি বললেন মুক্তিযুদ্ধে। সুতরাং বোঝাই যাচ্ছে যে উনি একেবারে বাংলাদেশের একদম আদি জায়গাটাতে ধরেছেন, যে মুক্তিযুদ্ধ যারা করেছে সেখানে কোনো ধর্মের জায়গা ছিল না। হিন্দু, মুসলমান, মুন্ডরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে যুদ্ধ করেছে। আজকে দেখা যাচ্ছে এই মুক্তিযুদ্ধে যারা লড়াই করলো, স্বার্থত্যাগ করলো, আত্মত্যাগ করলো, আত্মবলিদান করলো, তাদেরকে নেগলেক্ট করা হচ্ছে। এইটা উনি খুব সুন্দরভাবে তুলে ধরছেন। আশা করা যায় এর প্রভাব একটা বাংলাদেশে আসবে। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রাজাবাবু আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি পরিষ্কার ব্যাখ্যা করে বললেন যে আসলে ছবিটা ঠিক কী, এবং যে অভিযোগ বারে আসছে যে মোহাম্মদ ইউনূস মুখে অনেক কথা বলছেন, কিন্তু কার্যক্ষেত্রে সে সংখ্যালঘুদের ক্ষেত্রেই হোক বা জঙ্গিদের নিয়ন্ত্রণের ক্ষেত্রেই হোক, পুরোটাই ফাঁকা বলি। কারণ শেখ হাসিনা যে অভিযোগ করছেন, পুরোপুরি জঙ্গিস্তানে পরিণত হয়েছে বাংলাদেশ। জঙ্গিরাই নিয়ন্ত্রণের ভূমিকা এসে গেছে, সন্ত্রাসবাদীদের একদম মুখ্য মদতে চলছেন এই মোহাম্মদ ইউনূস, যেটা অবশ্যই বাংলা তথা ভারতের ক্ষেত্রে একটা বিপদের বার্তা, অশনি সংকেত। সতর্ক হওয়ার সময় চলে এসছে আমাদের প্রত্যেকের। একেবারেই সত্য, যে আশ্বাস, যে প্রতিশ্রুতি যা নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল, আর আজ যে ছবিটা, বাস্তব চিত্র বাংলাদেশের, যা যথেষ্ট উদ্বেগজনক। এবং একদিকে যখন শেখ হাসিনার এই বিস্ফোরক উক্তি, তার বার্তা, তার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ভেতরেই একটা অন্তর্দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর হাতে বাংলাদেশের সরকার যতটা নিয়ন্ত্রণে, এই লাগাম কিভাবে তার থেকে বেরিয়ে আসা যায়, নজর থাকবে আমাদের।